বন্ধুরা, আমি একটা ইন্ট্রো ভিডিও দিচ্ছি। অনেক ইন্টারভিউ আমি নিচ্ছি বা নেব। তো আমাদের করিমপুরের দুটি ছেলে, সুস্মিত সাহা এবং অর্ণব মণ্ডল, হয়তো বিশেষ কোনো বিষয়ে একটু খারাপ ফলের জন্য মেহাতে লেগে আসতে পারেনি, কিন্তু সেটা ম্যাটারই করে না আর কি। সুস্মিত সায়েন্সে 3টেতেই 300 পেয়েছে। আমার চ্যানেলে সাক্ষাৎকারটা আছে, গিয়ে দেখুন। আর অর্ণব মণ্ডলের সাক্ষাৎকার নিলাম, অসাধারণ ছেলে, কি কনসেপ্ট, পরিষ্কার ধরনের লক্ষ্য। ও ক্লাস 8-9-এই ও রচনা ওর রেডি করছিল যে রচনা লিখতে হবে ইংরাজির জন্য, বিজ্ঞান, ইতিহাসও যেহেতু মুখস্থ ওর একটু সমস্যা ছিল আর কি, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তো। যে পড়াটা আমার মনে হয় অর্ণবের, ও যে টার্গেট ওর যেই মেন এবং অ্যাডভান্স পরীক্ষা দেবে, দিয়ে আইআইটিতে সুযোগ নেবে, একদম উপযুক্তভাবে ও বেস্ট তৈরি হয়ে গেছে। এবং 11-12-এ ও একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, ওখানে গিয়ে ওর কোনো অসুবিধা হবে না। যদি ও নিজেকে মোটিভেট রাখতে পারে, ঠিকমতো করে, তাহলে ডেফিনেটলি ওর পরবর্তীকালে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর সাথে সাথে এরা দুজনেই কিন্তু ছবি আঁকা, গান বাজনা, বাজনার সঙ্গে যুক্ত। অর্ণব তো বাজনাও বাজায় আর কি। তো এটাই বলছি যে পড়াশোনার সাথে এগুলো করেছে, নিয়মিত স্কুলে গেছে, গৃহশিক্ষক ছিল, টাইম ম্যানেজমেন্ট করেছে আর কি। এবং বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে, কনসেপ্ট ক্লিয়ার যেটাকে বলে, সেটা কিন্তু অর্ণবের আছে। অর্ণবের এজন্য ইন্ট্রো দিলাম। পুরো ভিডিওটা আপনারা দেখুন। এই ভিডিওগুলো আমার জন্য না, এমন নয় যে আমার বিশাল বড় চ্যানেল না, বিশাল বড় প্রোফাইল না, কিন্তু এই ভিডিওগুলো দেওয়া যারা তোমরা ক্লাস 9-এ পড়ছো, যারা 10-এ পড়ছো, বা যে সমস্ত অভিভাবিকা আছেন, তাদের জন্য একটা মেসেজ দেওয়া যে এই ছেলেগুলো ভালো ছেলে, এরকম করে পড়েছে। আর অর্ণবের মায়ের কথাও বলতে হবে। সাধারণ গৃহবধূ কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন আর কি। এই দুজনে মিলে আজকে মিলিত। অর্ণব যদি মেহাতে লেখায় থাকতো প্রথম 10-এ, তাহলে মহিষবাথান মনোজমোহন বিদ্যা মন্দিরের নামের সাথে করিমপুর নামে উজ্জ্বল হতো। এবং অর্ণবের যোগ্য সুবিচার হতো, ও যেরকম খেটেছিল আর কি, যেরকম পরিশ্রম করেছিল টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আর কি। সেই জন্য আমার ইন্ট্রো ভিডিও থাকলো, পুরো ভিডিওটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন অর্ণব কী বলতে চাচ্ছে আর কি। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি রিসেন্ট, যারা দেখছেন আমার ফেসবুক প্রোফাইল বা ইউটিউব ভিডিও, ইন্টারভিউ নিচ্ছি যারা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, টপার, সে রাজ্যের হতে পারে, জেলার হতে পারে, মহকুমার হতে পারে, ব্লকের হতে পারে। তো আমি বর্তমানে আছি অর্ণব মণ্ডলের বাড়িতে। তো অর্ণবের বাড়ি দেখে আমার তো একটু অবাকই লাগলো। মানে আমি অনেকগুলো কথা ওর সম্বন্ধে বলবো আর কি, ফাঁকে ফাঁকে বলবো। তো এইরকম অবস্থায় থেকেও ও কিন্তু মানে টপ 10-এ পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটা নম্বরের জন্য হয়তো হলো না, কিন্তু হয়েই গেছিলো প্রায় আর কি। মানে হওয়ার মধ্যে এই 2-1 নম্বর কোনো মায়না রাখে না আর কি। কারণ রিভিউ করলে বা হয়তো এই নম্বরটা বেড়ে সম্ভাব্য প্রথম, সম্ভাব্য দ্বিতীয়, এরকম বলা হচ্ছে আর কি। কারণ রিভিউ করার পর নম্বর বাড়তেই পারে আর কি। তো প্রত্যেকটা বিষয়ে দারুণ নম্বর পেয়েছে আর কি। আর খুব কমিটেড ছেলে, ডিসিপ্লিন ছেলে, এবং স্কুলের ভূমিকাও যথেষ্ট ভালো আর কি। তো নদিয়া জেলার মধ্যেও 4th হয়েছে আর কি। দেওট্ট মহকুমায় সম্ভাব্য কিন্তু সব দ্বিতীয়। আর আমাদের করিমপুর 1 নম্বর 2 নম্বর ব্লকের মধ্যেও কিন্তু প্রথম স্থান থেকে 682 নম্বর পেয়েছে, 682। আর 686 যে লাস্ট পেলেন জেলার, মানে রাজ্যের মধ্যে টপ 10-এ। আর আমাদের নদিয়া জেলায় যে হয়েছে আর কি, প্রজ্জ্বল দাস 687 পেয়েছে আর কি। তারপরে কুশাঙ্কর বিশ্বাস, তারপরে হচ্ছে সৌরভ ঘোষ, তারপরেই হচ্ছে এর নাম অর্ণব মণ্ডল। তো আমার বাড়ি করিমপুরে। খুব ভালো লাগছে যে অর্ণব এরকম দারুণ রেজাল্ট করেছে আর কি। তো অর্ণবের মুখ থেকে শুনে নেবো প্রিপারেশন, প্রাপ্ত নম্বর, স্কুল, সব জানবো আর কি। তো ভিডিওটা দেখুন পুরো। তো অর্ণব, তুমি কত পেয়েছো? তোমার মুখ থেকে কত পেয়েছো বলো। আমি 2025 মাধ্যমিকে 682 নম্বর পেয়েছি। এবার সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো। সাবজেক্ট ওয়াইজ বেঙ্গলিতে 94, ইংলিশে 93, ম্যাথ 100, ফিজিক্যাল সায়েন্স 100, লাইফ সায়েন্স 99, জিওগ্রাফি 99, আর হিস্ট্রি 97। ইংরেজিতে 93, একটু কম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি কোন স্কুলে পড়তে? স্কুলের আমি ক্লাস 5 থেকে মহিষবাথান মনোজমোহন বিদ্যা মন্দির স্কুলে পড়তাম। এই স্কুলটা কিন্তু করিমপুর 2 নম্বর ব্লকে অবস্থিত। যথেষ্ট ভালো পড়াশোনা হয়, এটা মানে ভালো স্কুল আর কি। আমাদের যেরকম 1 নম্বর ব্লকে করিমপুর জগন্নাথ আছে, করিমপুর গার্লস আছে, জগন্নাথ বিএন আছে, এই 2 নম্বর ব্লকের মধ্যে এই স্কুলটা যথেষ্ট ভালো পড়াশোনা হয় এবং স্কুলের সুনাম আছে আর কি। তো তুমি স্কুল সম্পর্কে একটু বলো, স্কুলের যে তোমাকে কিভাবে হেল্প করেছে একটু বলো। স্কুলে আমি ক্লাস 10-এর প্রথম থেকে আমি রেগুলার যেতাম স্কুলে,
একদম দুর্গাপূজার পরে তো সেরকম ক্লাস হয়নি, দুর্গাপূজার আগে অবধি প্রায় রেগুলার রেগুলার স্কুলে যেতাম। গেছে আর হ্যাঁ, কি, রেগুলার স্কুলে গেছি। নবম না নাইনেও গেছে, 5 থেকে পুরো রেগুলার স্কুলে যাওয়া হ্যাঁ শুরু। হ্যাঁ, ওই লকডাউন, সেটা বাদে। লকডাউনের সময় যাওয়া হুম হয়নি। হুম। তাছাড়া এমনি রেগুলারই স্কুল যেতাম। আমাদের স্কুলের স্যার ম্যাডামরা খুবই ভালো। মানে ওনারা, মানে যখনই আমি ফাঁকা থাকতাম আমি স্টাফ রুমে চলে যেতাম, বা টিফিনের সময় মাঝে মধ্যে চলে যেতাম ওনাদের কাছে। তো ওনারা দেখিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন। এমনি ক্লাস তো চলতোই একদম সারাদিন। ক্লাসেও ভালো পড়াতেন ওরা। মোট কথা টিচিং স্টাফও খুব ভালো আছে হ্যাঁ, ওখানে, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে। হ্যাঁ, সাবজেক্টের আলাদা, আলাদা টিচার আছে। এমনকি মানে যদি সায়েন্সের বিষয়, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, আমাদের 9-10 এ তো আ মানে অল্প, অল্প দেওয়া থাকে কিছু, কিছু টপিক। তো ওইগুলো 11-12 এর কিছু, কিছু আ মানে বেসিক টপিক, সেইগুলোও উনারা মাঝে, মাঝে বুঝিয়ে দিতেন খুব আমাকে। ভালো ব্যবস্থা। হ্যাঁ। আরেকটা কথা বলছি, ও যেটা বলছিল টেস্টের পরে, ওটা তুমি একটু বলো আর কি। হ্যাঁ, মানে আমাদের স্কুলে টেস্ট তো হয়েছিল। টেস্টে আমি পেয়েছিলাম ৬৬৮। তো তখন একটু মন খারাপ হয়েছিল। তো তারপর থেকে আরো পড়া শুরু করলাম আরো জোরদার। আ তো তারপরে স্কুলে আমার রিকোয়েস্টেই মানে ছেলেমেয়েদের আ ১ম কয়েকজনকে নিয়ে আবার একটা মক টেস্টের আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের। মানে ৭ টা সাবজেক্টের আবার মক টেস্টের আয়োজন করা হয়েছিল জানুয়ারি মাসে। এটা আমি বলছি খুব অভিনব উদ্যোগ আর কি। অনেক স্কুলে স্পেশাল ক্লাস হয়, মানে টেস্টের পরে এক্সট্রা ক্লাস নেয়, কিন্তু এই যে আহ, ভালো ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য যে স্পেশাল একটা মক টেস্ট নেওয়া প্রত্যেকটা সাবজেক্টে, স্কুলের পরিবেশটা কোনোদিনই সম্ভব হয় না বাড়িতে আর কি, তার হুম। সেটাও কিন্তু একটা ওর ক্ষেত্রে হেল্প করে। তার তার সঙ্গে তুমি এবিটের মক টেস্ট তুমি দিয়েছিলে আর হ্যাঁ, কি, এবিটি এর সেখানে মক তোমার মার্কস টেস্ট, কেমন ছিল? এবিটি এর মক টেস্টও ভালো দিয়েছিলাম। আহ, ওখানে তো সব সাবজেক্ট নেয়নি, ওই তিনটে সাবজেক্ট আর ইংরাজি হ্যাঁ, ছিল আর কি, সায়েন্স সায়েন্স আর তিনটে। হ্যাঁ, ইংলিশ। তো এই মক টেস্টগুলো তোমাকে কতটা হেল্প করেছে, মক তোমার কি টেস্ট মনে হয়? খুবই হেল্প করেছে, কারণ মক টেস্টটা দেওয়া উচিত। টাইম ম্যানেজমেন্ট, তারপরে মানে ওই যে এক্সাম হলের যে একটা এনভায়রনমেন্ট, সেটার সাথে হ্যাবিচুয়েট হওয়া, সেটা মক টেস্টই একমাত্র তোমাকে সাহায্য করবে। হুম। তবে মক টেস্ট দেওয়ার একটা যথেষ্ট গুরুত্ব হ্যাঁ, আছে। অবশ্যই যথেষ্ট গুরুত্ব আছে, গুরুত্ব আছে। তাছাড়া প্রাইভেটে তো অনেক মক টেস্ট দিয়েছি। মক টেস্ট আমি অনেক দিয়েছি। অনেক দিয়েছে আর কি। হ্যাঁ। এবার আমি বলি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেব, তার আগে ওর তোমার গৃহশিক্ষক কজন ছিল দেখো, তাদের অবদান তো একটু বলো আর কি। গৃহশিক্ষক আমার প্রত্যেকটা সাবজেক্টের একজন করে ছিলেন। হুম। আ তাদেরও যথেষ্ট অবদান তোমার আছে হ্যাঁ, বলে। হ্যাঁ, অবশ্যই। গৃহশিক্ষকদেরও যথেষ্ট অবদান আছে। কারণ তারাও মানে যে আমি আমাকে যে কনসেপ্টটা বুঝিয়ে সেটাকে কিভাবে নিজের মধ্যে মানে আত্মস্থ করতে হয়, সেটা তারা আমাকে শেখাতেন। মানে তারা কখনোই ১ম থেকে বলেননি যে আমাকে না খালি নাম্বার পেতে হবে। তারা আমাকে বেসিক যে কনসেপ্টটা সেটাকে বুঝিয়ে দিতেন, এবং তারপরে আমি নিজে, নিজে সেটা পড়তাম, কিন্তু খুব ভালো প্র্যাকটিস কথা বললে, করতাম এবং কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার ফলে হ্যাঁ, তোমাকে এই যে হ্যাঁ, তুমি এবার তুমি যেই মেন দেবে, এটা তোমার বিশাল হেল্প করবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, কালকে হ্যাঁ, নিট পরীক্ষা বলে কোশ্চেন কঠিন হয়েছে, কঠিন কেন? কারণ মুখস্থ করে গেছে, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার না হলে এই হ্যাঁ, পরীক্ষাগুলো কঠিনই মনে হবে আর কি। হ্যাঁ, মানে এই পরীক্ষাগুলো আমাদের যারা বোর্ডে পড়ছে, আমরা তো দেখছি অভিজ্ঞতা, আমাদের যে প্রশ্ন হচ্ছে আর কি, সেই প্রশ্নের সঙ্গে প্রশ্ন আলাদা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই প্রশ্ন অবশ্যই। করে অভ্যস্ত আমরা। হুম, আর যে নিট বা যেই মেনের প্রশ্ন দেখছি, আমার মনে হচ্ছে প্রশ্ন আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। কঠিন ব্যাপারটা না, ওই লেভেলে আমরা খাটছি না হ্যাঁ, হয়তো, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, এরকম আমার তাই মনে হচ্ছে আর কি। হ্যাঁ। তো সেটাতে তুমি তো যেখানে গেছো নিশ্চয়ই ডেফিনেটলি ভালো হবে। এবার তুমি সাবজেক্ট ওয়াইজ একটু বলো, তোমার বাংলার প্রিপারেশন কেমন ছিল, বা কোন কোন বই ফলো করতে একটু বলো, আ যত যাই আমরা। বাংলাতে আমি টেক্সট বুক খুঁটিয়ে পড়েছি। প্রত্যেকটা লাইন, মানে প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধ, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে, খুঁটিয়ে পড়তাম। আমাদের তো এমসিকিউ থাকে, শর্ট কোয়েশ্চেন। তো মানে প্রত্যেকটা শব্দ থেকেই এমসিকিউ বা এসিকিউ আসে। ওইজন্য প্রত বইয়ের প্রত্যেকটা গল্প, কবিতা খুঁটিয়ে, খুঁটিয়ে পড়তাম। এছাড়া রায় মার্টিন সহায়িকা ছিল। আ মানে রায় মার্টিনের ভাষা, মানে শব্দচয়নটা খুবই ভালো। তাছাড়া আমি প্রান্তিক ছায়া মাঝে, মাঝে কোন স্যার পড়তাম। করতে হ্যাঁ, রচনার হ্যাঁ। জন্য তুমি বিশেষ প্রস্তুতি রচনার জন্য রচনার জন্য আমি নিজে আ লিখতে না মুখস্থ করতে? আ ক্লাস 8-9 থেকে আমি মানে আমি আর আমার মা আমাকে খুব হেল্প করেছে হুম রচনার জন্য। হুম। আ মানে অনলাইন থেকে, এবং কিছু বই, বড়দের বই কালেক্ট করে, যে 8, 9, 10 লেভেলে যেই রচনাগুলো আসে দৈনন্দিন জীবনে, বিজ্ঞান বা অন্যান্য যেসব রচনা আছে, সেইগুলো 8, 9, 10 এ আমি আর মা নিজে, নিজে লিখেছিলাম। মানে যেমন পয়েন্ট ওয়াইজ হ্যাঁ ওয়া হ্যাঁ। কি বড় মানে মনীষীদের উক্তি দিয়ে, ইংলিশে কিছু উক্তি দিয়ে সেইভাবে নিজে, নিজেই তৈরি করেছিলাম। আমি রচনা কোনো বই থেকে মুখস্থ করিনি। এটা প্রস্তুতি আগে থাকতেই ছিল, হ্যাঁ, এই আগে থেকেই ছিল থাকতেই আর কি, ছিল। এটা ভালো বলছো এটা। যেটা যখন ক্লাস 10 আসলো, তখন সেটা মানে আগেকার লেখাই একটু আরো মডিফাই হয়তো করে। মডিফাই করে
পড়লাম। এটা খুব তো কাজে দিয়েছে তোমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে আরো কিছু উক্তি যোগ করে বা আরো কিছু পয়েন্ট যোগ করে আরো ভালো করলাম সেই আর রচনাগুলো। বাংলা ব্যাকরণ কি মানে স্কুল থেকে বা গৃহশিক্ষক হ্যাঁ, বাংলা ব্যাকরণ বই ছিল আমার, ছায়ার বই ছিল। আর গৃহশিক্ষকরা তো মানে গৃহশিক্ষকরা খুবই ভালো আচ্ছা, ব্যাকরণ এবার তোমার বোঝাতেন। হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে আসি। হ্যাঁ, ইংরেজি ওয়ার্ড মিনিং কেমন প্রিপারেশন ছিল ওয়ার্ড মিনিং এর ইংরেজি জন্য? ওয়ার্ড মিনিং আমি দ্য টেলিগ্রাফ পেপার নিতাম। হুম। তো ওখান থেকে কিছু ওয়ার্ড কালেকশন করতাম বা মাঝে, মাঝে পড়তাম। ডায়েরিতে লিখতে এগুলো সিনোনিম গুলো লিখতে আর কি? হ্যাঁ, খাতায় লিখতাম। খাতায় লিখতে আর কি। হ্যাঁ। তারপরে একটা ভালো ওয়ার্ড স্টক এবং আনসিনটা হয়তো হেল্প অনেক হ্যাঁ, সময় হ্যাঁ, হয়েছে আর অনেক কি। সময় আনসিনটা হেল্প হয়। আর যেটা মানে ইংলিশ যে পড়ে বোঝা একটা কুইক ব্রেনে মানে কুইক যে আন্ডারস্ট্যান্ডিং সেইটা তৈরি হয় এটা পড়লে। কম্প্রিহেনশন বলছে, তাড়াতাড়ি হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ, কম্প্রিহেন্ড করা, বুঝতে পারা আর কি। হ্যাঁ, এটা হেল্প করেছে পেপার পড়াটা। হুম, টেলিগ্রাফ পেপার পড়তো। আর 30 নম্বর রাইটিং থাকে। হ্যাঁ, 30 রাইটিং এর জন্য নম্বর। তুমি নিশ্চয়ই তুমি মুখস্থ করে লিখো, না, নিজে না, লিখেছো না, আর কি। না। সেটা একটু বলো রাইট কি করে প্র্যাকটিস করতে? রাইটিং আমি আমি মানে প্রকৃতিকে উপলব্ধি করতে দেখতে খুবই ভালোবাসি। আ ওইজন্য আমি রাইটিংটা নিজের মন থেকেই লিখতাম। যখন প্রকৃতি বিষয়ে বা এরকম মানে কিছু নেচার রাইটিং জাতীয় কোনো থাকতো, হ্যাঁ, থাকতো আর হ্যাঁ, কি। হ্যাঁ। তখন সেটাকে আমি নিজে, নিজেই লিখতাম, মন দিয়ে লিখতাম। এছাড়া তো আরো অনেক কিছুই রাইটিং ছিল। বিশেষ করে কোনো মানে সেই ধরো নোটিশ, শিক্ষামূলক। রিপোর্ট বা হ্যাঁ, হ্যাঁ। স্ট্রাকচার দেখে তুমি বাড়িতে প্রচুর প্র্যাকটিস হ্যাঁ, করেছো হ্যাঁ। আর কি। মানে নিজে, নিজেই লিখতাম, সেগুলো স্যারকে দিয়ে দেখাতাম। গৃহশিক্ষক, তারপর স্কুলের স্যার, সবাইকে দেখাতাম। মানে নিজে, নিজেই লিখতাম। সে বড় হতো, স্যাররা মাঝে, মাঝে বকতেন এত বড় লিখতাম বলে। এইটা তুমি সোর্সটা কালেকশন কোথা থেকে, তথ্যগুলো কোথা থেকে নিতে আর কি, আ ইনফরমেশন এগুলো? তথ্যগুলো ১ম এ নিজে, নিজে লিখতাম। তারপরে মনে হতো স্যাররা বলতেন যে, এই টপিকগুলো এর মধ্যে এড করার দরকার। তখন হয়তো অনলাইন থেকে বা কোনো রচনার বই থেকে সেইগুলো যোগ করে দিতাম। হুম। বা গ্রামাটিক্যালি কোনো ভুল হলে সেটা কারেকশন করে আবার লিখতাম আবার সেটা। লিখতে আর কি। বা যখন মানে কিছু, কিছু রাইটিং তো লিখতে, লিখতে ভালো হতই। তো সেইগুলো মাঝে মধ্যে পড়তাম যাতে ওই শব্দচয়ন, ওয়ার্ড স্টক গুলো ভুলে না যাই। হুম। আর গ্রামারের জন্য বিশেষ কিছু ছিল গ্রামার? গ্রামারের জন্য তো গ্রামার তো আ ছোটবেলা থেকে একটা প্রিপারেশন নিতে হয় গ্রামারের জন্য। কারণ ক্লাস 10 এ এসে তো হঠাৎ হঠাৎ করে করে হ্যাঁ, সেইগুলো গ্রামার নিয়মগুলো তো হঠাৎ করে হ্যাঁ, মুশকিল হয়ে যায়। নিয়মগুলো মুশকিল হয়ে যায়। ওইজন্য গ্রামারটা ছোটবেলা থেকেই ভালো ছিল। ভালো ছিল। আচ্ছা, এবার আমি আসি অঙ্কে আসি। তো অঙ্কে তো ফুল মার্কস পেয়েছো আর কি। হ্যাঁ, তো হ্যাঁ। অঙ্কে বলো কি প্রিপারেশন ছিল? আর কেমন কতদিন আগে অঙ্কের বই শেষ করেছিলে? অঙ্কে আমি মানে গৃহশিক্ষকরা তো খুবই সাহায্য করেছেন। এছাড়াও স্কুলের স্যাররা। মানে আমি স্কুলের স্যারদের সাথে WhatsApp এ কনট্যাক্ট ছিল। আমি যখন ইচ্ছা অঙ্ক পাঠাতাম। ওনারা সময় মতো ঠিক করে পাঠিয়ে দিতেন, মানে কোনো অঙ্ক বেঁধে গেলে। এমনি ১ম ৫-৬ মাসে বই প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে গেছিল। হ্যাঁ, মানে প্রাইভেটে শেষ না হলেও আমি বাড়িতে বাড়িতে করে হ্যাঁ, ফেলেছিলে। নিজে, নিজে পড়ে করতাম। আর আর তুমি কি এক্সট্রা কোনো অঙ্কের বই প্র্যাকটিস করতে? কেসি নাগ বা জাতীয় কোনো বই করেছিলে, না পুরো টেক্সট বইটাই করেছিলে? টেক্সট বই করেছিলাম। আর আমার কাছে অঙ্কের সহায়িকা ছিল। সেই অঙ্কের সহায়িকায় আমি টেক্সটের অঙ্ক করতাম না। কিন্তু টেক্সটের অঙ্ক বাদে অনেক এক্সারসাইজ ছিল, সেইগুলো নিজে, নিজে করার চেষ্টা করতাম। বা কোশ্চেন ব্যাংক থেকে তুমি করতে পারতে, হ্যাঁ, টেস্ট পেপার থেকে। প্রশ্নবিচিত্রা ছিল, কোয়েশ্চেন ব্যাংক ছিল। হুম। তো ডেইলি কি অঙ্ক প্র্যাকটিস করে রেগুলার একটা প্র্যাকটিস ছিল হ্যাঁ, অঙ্কের? রেগুলার একটা অঙ্কের মানে ফিজিক্সের অঙ্ক হোক বা কেমিস্ট্রির অঙ্ক হোক বা এমনি ম্যাথমেটিক্স হোক, আমি ডেইলি অঙ্ক নেশা করতাম। ছিল, অঙ্ক করার হ্যাঁ, প্রতি হ্যাঁ, নেশা ছিল আর নেশা কি। ছিল। হ্যাঁ। নেশা না থাকলে অঙ্কে ১০০ পাওয়া একটু মুশকিলই আছে আর হ্যাঁ, কি। আর মানে আ 11 এরও কিছু টপিক করে রেখেছি তো অঙ্কের। আমি দেখি আমাদের স্কুলে বা আমার ছেলেকে দেখছি প্রয়োগের ক্ষেত্রে খুব সমস্যা হয় ছেলেদের হ্যাঁ, 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 এক্সট্রা। হ্যাঁ। এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছিলে অঙ্কের প্রয়োগটার ক্ষেত্রে? প্রয়োগের জন্য মানে ১ম থেকেই প্রয়োগগুলো নিজে, নিজে একা, একা করার চেষ্টা করতাম। তো সেটা পরে আমাকে খুব হেল্প করেছে। মানে unknown কোনো প্রয়োগ আসলেও আমি যে মানে প্রয়োগটা আসলে হচ্ছে তুমি যেটা উপপাদ্যটা আমরা পড়ি, সেই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে প্রয়োগটাকে করতে হয়। তো যখনই কোনো আনকমন প্রয়োগ আসতো নিজে, নিজে চেষ্টা করতাম। আর যখন না হতো তাহলে গৃহশিক্ষকরা তো ছিলেনই। হুম, হুম, মানে এমনি প্রচুর প্রয়োগ প্র্যাকটিস করেছি। মানে প্র্যাকটিস করে। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ওই একটাই আনকমন আসে প্রয়োগ আনকমন আসে। যদি এজন্য সবাই একটু আসে। ভয় পায় আরকি, হ্যাঁ, হ্যাঁ, পারবো কি হ্যাঁ, পারবো না। হ্যাঁ। তো এটা তার আরকি। জন্য টেক্সট বইয়ে অনেক প্রয়োগ দেওয়া আছে। তো সেইগুলো প্র্যাকটিস করলে মোটামুটি একটা যদি আনকমনও আসে করা যায়। করা যায় আরকি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যে এবার ভৌতবিজ্ঞানে আসি। ভৌতবিজ্ঞানে কোন বই তুমি ফলো করতে? ভৌ টেক্সট বই আরকি। ভৌতবিজ্ঞানে আমি অভিনবটাই বেশি ফলো করতাম। এছাড়া ছায়া, সাঁতরা পাশে ছিল। এটা ছিল। কিছু শর্ট কোয়েশ্চেন দেখার জন্য বা কোনো কনসেপ্ট রেফারেন্স বোঝার বই জন্য। কোনো ছিল? রেফারেন্স বই রায়মার্টিন ছিল। ব্যাডমিন্টন ছিল আরকি। হ্যাঁ। তো
ভৌত বিজ্ঞানের যে প্রথমে বলে কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ, সেটা কি হ্যাঁ। তুমি 9 থেকে কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছিল না? হ্যাঁ, 9 থেকেই কনসেপ্ট ক্লিয়ার করেছি। মানে ১ম এই নাম্বারের উপরে আমি জোর দিইনি। পরে যখন দেখলাম যে নাম্বার আমার ৫-৬ নাম্বার কম হয়ে যাচ্ছে, তখন আমি নাম্বারটাকে কিভাবে আরো বাড়ানো যায় সেটার উপরে জোর দিয়েছি। ১ম থেকে আমি কনসেপ্ট কিভাবে গ্রো করব এবং সেই কনসেপ্টের উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস সেটার উপরে জোর এই জায়গায় বলছি, দিয়েছিলাম। এই যে কনসেপ্ট গ্রো করা, এটা অনেকে বুঝতে পারে না। কনসেপ্ট গ্রো করা তুমি কি লাইন বাই লাইন ধরো পড়েছো, পড়ার পর সেটা বোঝার চেষ্টা, নিজে বোঝার চেষ্টা করেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যেটাকে বলে ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি পড়েছি কিন্তু এরকম বসে আছি আমি, কিন্তু আমার মাথার মধ্যে ওই ঘটনাটা চলছে যে বুঝতে পারছি, কিরকম হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আমি জিনিসটা। বলি তোমার এই যে তুমি অনেক দূর যাবে, এইটা খুব ভালো টেকনিক একটা, বা বোর্ডে লেখা। আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি তুমি ওখানে একটা জায়গায় যাচ্ছ, তুমি যেই মেনেও দারুণ করবে আর কি, কারণ তুমি একটা এই যে টেকনিক গুলোই কিন্তু একটা ছেলেকে বড় করতে গেলে, আমি তো অনেক ইন্টারভিউ নিই বা দেখছি, এই যে তুমি পড়ছো, পড়ে সেটাকে ভিজুয়ালাইজ করা, মনের মধ্যে এটা খেলা করা, এটা কিন্তু দারুণ একটা গুণ, মনের মধ্যেই করে নাও আর হ্যাঁ, কি। হ্যাঁ, মনের মধ্যে কিছু, মনের কিছু মধ্যে, অঙ্ক হ্যাঁ, মনের হ্যাঁ, মধ্যেই মনের হয়ে যায়, মধ্যেই করে নাও খাতাতে আর কি। করা এটা লাগে খুব না। দারুণ গুণ একটা, এটা তোমাকে পরবর্তীকালে আরো বেশি, আরো বড় বৃহত্তর ক্ষেত্রে তোমাকে হেল্প করবে আর কি। আমি ফিল করছি আর কি এটা। তারপরে আর নিশ্চয়ই তুমি মক টেস্ট ফক দিয়েছো, মানে হ্যাঁ, হ্যাঁ, টেস্ট পেপার করেছো, প্র্যাকটিস হ্যাঁ, করেছো। অঙ্কে আমি প্রচুর প্র্যাকটিস করেছি। তো শেষে ওইজন্য আমাকে আর অঙ্ক সেরকম দেখতে হয়নি। তাই। এবার জীবন বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কোন বই ফলো করেছো? জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমি ছায়া সাঁতরা আর বাণী সংসদের একটা বই ছিল, ওটা আমি ১ম থেকে ফলো করিনি কিন্তু পরে পেয়েছিলাম। ওই বইটা খুবই ভালো ছিল। ভালো ছিল, অনেক হ্যাঁ, বইটা এমনি ছায়া সাঁতরা তো ছিলই। ছিল। আর রেফারেন্স বই, তুমি আগে রেফারেন্স বই এতগুলো বই পড়তে গিয়ে তোমার কোনো রায়মার্টিন। ডাউট হতো না যে না পার্টিকুলার কোনো জায়গা থেকে কোনো বই ফলো করতে? না, এখন মানে যেটা সবাই মনে করে যে এতগুলো বই পড়লে প্রেশার বেশি হবে। আমি এটাকে প্রেশার মনে করতাম না। মানে জাস্ট রিডিং পড়ার মতো পড়ে যেতাম এবং কনসেপ্টটা বুঝতাম। যেটা যাতে ব্রেনে প্রেশার না পড়ে। হুম। মুখস্থ করার কোনো প্রশ্নই না, নেই। মুখস্থ করার কোনো প্রশ্ন নেই। বারবার পড়তাম এক জিনিস, হ্যাঁ, 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 ছবি হ্যাঁ। আঁকতাম। ছবি আমি আঁকতাম। জীবনবিজ্ঞানে আ মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে ছবি দিয়েছি। ২ নাম্বার, এই ৩ এই নাম্বার, পরীক্ষায় ৫ নাম্বার, হ্যাঁ। প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় কোয়েশ্চেনে তাহলে ছবি ম্যানেজ দিয়েছি। করলে কেমন করে? ও হাতের প্র্যাকটিস লেখার ছিল। স্পিড, হ্যাঁ, স্পিড বাড়াতে হয়েছে হাতের এটা লেখা। খুব ভালো মানে এমনকি আমি এসিকিউ এসিকিউ কোয়েশ্চেনেও ছবি দিয়েছি। বাহ! যে ১ তুমি নম্বরের তো কোয়েশ্চেন ছবি আঁকতে গুলো নিশ্চয়ই হয়। ভালো পারো, না এত দ্রুত ছবি আঁকা সম্ভব না আরকি। ছবি আঁকার চর্চা ছবি নিশ্চয়ই খুব ছিল ভালো আরকি। আঁকি না, প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করতে করতে, করতে এসেছে। হয়েছে আরকি। আচ্ছা। খুব ভালো কথা। এবার ইতিহাস আসি, ইতিহাসে নম্বর একটু কম হয়েছে করিমপুরের কিছু স্টুডেন্টদের। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার ইতিহাসে কত হয়েছে বললে? ইতিহাসে 97। 97। তো ইতিহাসের জন্য প্রিপারেশন কি বই ফলো করতে ইতিহাসের জন্য? ইতিহাসের জন্য আমি দীপ প্রকাশনী বইটা একদম খুঁটিয়ে পড়েছি। প্রত্যেকটা শচীন লাইন। মন্ডলের যে বইটা আরকি। হ্যাঁ, শচীন্দ্রনাথ শচীন্দ্রনাথ। মন্ডলের যে হ্যাঁ, বইটা হ্যাঁ, আরকি। দীপ হ্যাঁ, প্রকাশনী। ওই দীপ বইটা প্রকাশনী। খুবই ভালো। ১ম থেকে ওই বইটা ফলো করেছি। এছাড়া পাশে জীবন মুখোপাধ্যায় আর সহায়িকা ছিল। সহায়িকা যেটা ছিল। আর তুমি ছায়ার বই ফলো করেছি মানে যেটা শর্ট ভারী, যেটা কোয়েশ্চেন এর ভারী জন্য। বইটা না? টেক্সট বইটা না ওই নোট বইটা? টেক্সট বইটা। টেক্সট বইটা। তো তুমি কি ইতিহাসে বড় কোশ্চেন কি নিজে লিখতে না? বড় কোয়েশ্চেন আমি ইতিহাস কোনোদিন মুখস্থ করিনি। মানে যে ঘটনাটা ইতিহাসের ইতিহাসেরও একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটাকে বুঝে নিতাম। তারপরে এর মধ্যে কি, কি পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলোকে আমি হিট করতাম অ্যান্সারের মধ্যে। হুম। তো সেইভাবে ৪-৫ টা পয়েন্ট করে আমি বড় কোয়েশ্চেন লিখতাম। নিজেই লিখতাম। ক্লাস 8 থেকে এই অভ্যাসটা আছে। বাহ! বাহ! খুব এবার ভালো। তারপরে গৃহশিক্ষকরা সেটা কারেকশন করে দিতেন যদি কোনো ভুল হতো। এমনকি আমি ইতিহাসে বড় কোয়েশ্চেনেও ছবি দিয়েছি। মানে ভারতের ম্যাপ এঁকে। তাই? সাঁওতাল বিদ্রোহ যদি আসে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা ভারতের ম্যাপ আঁকিয়ে সাঁওতাল বিদ্রোহের মানে অঞ্চলগুলো দেখিয়ে দিলাম। আমার বা সত্যিই খুব ভালো লাগছে। মুন্ডা বিদ্রোহের মানে অঞ্চলগুলো আমার দেখিয়ে আমার দিলাম। মনে হচ্ছে যে তোমার যে প্রিপারেশন ছিল, তুমি কিন্তু ওই টপ 10 এর যোগ্যই ছেলে ছিলে একদম। মানে একদম আমার 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 মনে হচ্ছে আরকি। একদম মানে হয়তো কোনো কারণে হলো না, কিন্তু তুমি যে এই যে 8, 9 থেকে প্রিপারেশন একদম ওই যোগ্য তুমি ছিলে একদম। মানে চলে আসলে মানে ওটা ঠিক হতো তোমার পক্ষে। আমার মতে সঠিক মূল্যায়ন তোমার হতো আরকি। এই যে খাটনিটা, এত হ্যাঁ, খাটনি ছিল কিছু আরকি। ঘাটতি ছিল হ্যাঁ, হ্যাঁ। হয়তো। এবার ভূগোলের বলো, ভূগোলের টেক্সট বই কি ছিল আরকি? ভূগোলের টেক্সট বই আ যুধিষ্ঠির হাজরা বা তোমার হচ্ছে সমরেন্দ্র মোদক ছিল মোদকের আর বইটা। যুধিষ্ঠির হাজরা ছিল আর রায়মার্টিন আর সহায়িকা। ভূগোলের ক্ষেত্রে ছবি, তুমি তো জীবনে হ্যাঁ, যে ভূগোলের ছবি দিয়েছিলে? ভূগোলে সব কোশ্চেনের ছবি। ছবি দিয়েছিলে? মানে আমি এমন কোশ্চেন অ্যাটেম্প্ট করতাম যেই কোশ্চেনের ছবি ছবির আছে। দরকার। তো আঞ্চলিক ভূগোলে ছবি দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ভারতের ছবিটা ম্যাপ কেমন করে দিতে? হাত দিয়ে আঁকতাম। মানে হাত থেকে মানে পুরোটা না রেখে যেটুকু দরকার সেটুকু না, না, এঁকেছে। আমি পুরোটাই পুরো আঁকতাম। ম্যাপটা আঁকতে? মানে ২ নাম্বার ৩ নাম্বারের ক্ষেত্রে যেমন আমাদের ছিল সোনালী চতুর্ভুজ ছিল। তো হুম। ওটা মানে আ দিল্লি, মুম্বাই, কলকাতা এই আ যে মেগা সিটি গুলো ছিল এইগুলো মানে সড়কগুলো মানে
অঞ্চলগুলোকে অ্যাড করে সেই সড়ক। তো তখন একটা ভারতের ছবি এঁকে অঞ্চলগুলো দিয়ে সড়কটার ছবি দিয়ে দিলাম। ২ নাম্বার আসুক আর ৩ নাম্বার আসুক। মানে তার জন্য প্রত্যেকটাতে ছবি খাটনি ছিল দিয়েছি। ২ হ্যাঁ, নম্বরের জন্য হ্যাঁ, হ্যাঁ। বিশাল ব্যাপার হবে। হ্যাঁ, আর এমনি আঞ্চলিক ভূগোল তো চা বা হ্যাঁ, হ্যাঁ, চা হ্যাঁ। উৎপাদক অঞ্চল ওই ওইটুকু এঁকে ভারতের বা ম্যাপ পুরা এঁকে পুরো ম্যাপটা আঁকতে, আমি পুরোটাই পুরো আঁকতাম। ম্যাপটা এঁকে হ্যাঁ, ওই হ্যাঁ। আন্ডারটা ওই অঞ্চলটা চিহ্নিত করতে আরকি। চিহ্নিত করে দিতাম। আর প্রাকৃতিক গুলো তো ম্যাপ দেওয়ার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিতেই হবে আর আরকি। এমনি অন্যান্য তো ছবি ছিল এই যে ছবি ছিল। সৌরজগতের যে অন্যান্য আর ছবি ছিল। ম্যাপ পয়েন্টিং এর জন্য তুমি কি কাটতে বলেছো? ম্যাপ পয়েন্টিং ছিল সেটা? ম্যাপ পয়েন্টিং এর জন্য আম আমার গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক খুবই হেল্প করেছেন। এবং আমাদের যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছিল সেখানে অনেক ম্যাপ পয়েন্টিং ছিল। আমি সবগুলো প্র্যাকটিস করেছিলাম। আর সহায়িকা তো ছিলই। আর ম্যাপ পয়েন্টিং কিছু সহায়িকায় মানে কিছু একটু মানে একটু ম্যাপ পয়েন্টিং নিয়ে সহায়িকার যে ম্যাপ পয়েন্টিং সেটা নিয়ে একটু মতপার্থক্য হয়ে যায় মাঝে মধ্যে। তো তার জন্য আমার গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক বলেছিলেন যে, "যখন মতপার্থক্য হবে তখন টেক্সট বইয়ে যে ম্যাপ পয়েন্টিংটা দেওয়া টেক্সট বইয়ের আছে ম্যাপটা দেখতে হ্যাঁ, বলছে। টেক্সট বইয়ের ম্যাপটা তখন দেখে নিতাম।" হুম, হুম, হুম। কারণ টেক্সট বইয়ে প্রত্যেকটা টপিকে ম্যাপ দেওয়া থাকে। দেওয়া আছে। সেটাই অথেন্টিক আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমারও দেখি দাও একটু এদিক এদিক মানে হ্যাঁ, একটু হ্যাঁ, বিন্দু হ্যাঁ। এদিক মানে সরে হ্যাঁ, যায় হ্যাঁ। একটু মনে হয় আরকি হ্যাঁ, মাপটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাপটা এরকম হয়। ঠিক আছে এটা আমারও শিক্ষা হলো। আমার ছেলের ক্ষেত্রে লিখতে গিয়ে একটু সরে যায় মনে হয়। কোথাও হ্যাঁ, একটু মনে হ্যাঁ, হয় যে হ্যাঁ। এটা একটু হ্যাঁ, বোঝানোটা দেখানো কারণ ম্যাপ হলে ভালো হতো পয়েন্টিং আরকি। ১০ নাম্বার থেকে এক্সট্রা থাকে না, একদম অ্যাকুরেটলি দেখাতে হয়। দেখাতে হবে। সেই জায়গায় টেক্সট বইটা বেশি হ্যাঁ, গ্রহণযোগ্য বলে হ্যাঁ, মনে হ্যাঁ। হয়েছে। আচ্ছা। এবার যেটা হচ্ছে যে যেটা বোকা প্রশ্ন। তুমি যে তোমার এতগুলো টিউশন ছিল, স্কুলে তুমি নিয়মিত টাইম কি করে ম্যানেজ করতে আরকি? এটা একটা বড় ব্যাপার আরকি। টাইম আর টাই কতক্ষণ পড়তে? ধর সবাই বলে তুমি কতক্ষণ পড়তে আরকি? কতক্ষণ পড়তাম বলতে আমি ঘুমাতাম ৭-৮ ঘন্টা। হুম, কারণ ঘুম তো দরকারই। আর সারাদিন যতক্ষণ জেগে থাকতাম টিউশন থাকতো, নাই স্কুলে যেতাম। আর না হলে বাড়িতে পড়ছি। মানে সারাদিন পড়াশোনার মধ্যে পড়াশোনার মধ্যেই থাকা। ছিলে আরকি। আর এমনি মাঝে মধ্যে আ গান করতাম, তবলা বাজাতাম। হুম, বা বিকেলে মার সাথে মাঝে মধ্যে ঘুরতেও গিয়েছি হুম। ০.৫ মা তোমার ঘন্টার খুব জন্য। কাছের মানে মা হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ। সবসময় মা পাশে থেকেছে আরকি। মা খুব হেল্প করেছে আমাকে। মানে মানে যে মেন্টাল একটা সেটআপ দরকার সেটা আমার মাই দিয়েছে আমাকে। তার মা ছাড়া খাওয়া-দাওয়া তো থাকলোই। আর বাকি হ্যাঁ, যে হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্রে এটা মানসিক সাহায্য করে। হ্যাঁ, এটা হ্যাঁ, আব্দুল হ্যাঁ। কালামও বলেছে ওর বাবা-মা ওই দিক দিয়ে হেল্প করত। ইমোশনাল সাপোর্ট খুব হ্যাঁ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ হ্যাঁ। একটা বাচ্চার অবশ্যই পক্ষে। ইমোশনাল সাপোর্ট খুবই সেইটা গুরুত্বপূর্ণ। হয়তো আমরা অনেক সময় করে উঠতে পারি না, বকাঝকা হুম। করি। আর কারণ টেস্টে আমার নাম্বার একটু কমই ছিল তখন মাই পাশে ছিলেন। তারপরেও আস্তে আ পড়াশোনার পাশে থাকতেন নাকি হ্যাঁ, শুধু তুই পড়তে পাশে থাকতেন? হ্যাঁ থাকতেন। থাকে আরকি। হুম। পড়া ধরতো নাকি মা? কারণ ৭ অব্দি আমার মাই আমাকে পড়িয়েছেন। পড়িয়েছে আরকি। ক্লাস ৭ অব্দি। আমি হ্যাঁ, কোনো টিউশন পড়িনি। তারপরে আস্তে, আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ। তো মায়ের অবদান যথেষ্ট ভালো আরকি। এগুলোই তো মারও ভালো লাগে আরকি হ্যাঁ, যে মা ছাড়া সম্ভব ছিল হ্যাঁ, না। এরকম একটা ভালো রেজাল্ট হলো আরকি। এবার আমি বলি তুমি পরবর্তী যে ভর্তি হলে 11 তুমি বলো কোথায় ভর্তি হলে এবং কেন আ ভর্তি হলে একটু বলো শুনি। আমি ক্লাস 11 এ নারায়ণা নিউ টাউন সিবিএসসি বোর্ড ওখানে ভর্তি হয়েছি নারায়ণা স্কুলে। তো ওখানে মেইনলি তুমি কিসের প্রিপারেশনের জন্য ভর্তি মেইনলি হলে আমি এটা? যেটা সচরাচর সবাই জানে জয়েন্ট এন্ট্রান্স বা যেটা এখন যেই মেইন এবং অ্যাডভান্স আরকি। যেই মেইন এবং অ্যাডভান্স তার জন্য প্রিপারেশন একটু নিচ্ছি। বলি দর্শকদের যে পরীক্ষার মাধ্যমে আইআইটি চান্স পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, ভারতবর্ষের আইআইটি টপ তে যে চান্স পাওয়া যায়। কলেজগুলো বিভিন্ন স্ট্রিমে এর মাধ্যমে চান্সটা পাওয়া যায়। মেইন অ্যাডভান্স ক্লিয়ার করলে ও সেই লক্ষ্যটাই ওর আছে আরকি। হুম, হুম। তো এবং আমার তো মনে হচ্ছে ও আমি খুব লম্বা রেসের ঘোড়া। ওকে হয়তো নারায়ণ ওকে লুফে নেবে আরকি এবং ওর মাধ্যমে তো নারায়ণের একটা প্রচার হবে আরকি। ও যেরকম করে আমি কেন এটা কথা বললাম বলো তুমি যেভাবে যে স্টাইলে পড়েছো না সেই স্টাইলটার জন্য এই পরীক্ষাগুলো উপযুক্ত স্টাইল আরকি। কনসেপ্ট বুঝে লেখা, একটা মাথায় প্ল্যানিং করা, ভিজুয়ালাইজ করা হুম, এগুলো কিন্তু এই পরীক্ষার জন্য উপযুক্ত। এবার তুমি কতটা ওখানে খাটছো, কতটা হ্যাঁ, নিজেকে হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্স করছো সেটা তোমার হ্যাঁ, উপর ডিপেন্ড করছে। তুমি হ্যাঁ। তোমার প্র্যাকটিসের উপর প্র্যাকটিস নির্ভর ডিপেন্ড করছে। করছে। কিন্তু তুমি একটা প্ল্যাটফর্ম পেলে আরকি। এটা তোমাকে কাজে লাগাতে হবে আরকি। আর তারপরে তোমার কোনো স্পেশাল কোনো স্ট্রিম এখন তো সেরকম কিছু নেই যে কম্পিউটার সায়েন্স বা এরকম কিছু ভেবে ভাবনা আছে যে আইআইটি নিলে কোন স্ট্রিমে যাবে, কোন দিকে যাবে? এখন আ সেরকম কোনো ভাবনা মাথায় আসেনি। সেরকম কোনো ভাবনা নেই। আস্তে হবে। যেরকম হ্যাঁ, পরপর হ্যাঁ। হবে কারণ সেরকম। সব বিষয়ে তো এখনো সমান জ্ঞান অর্জন করতে হুম, পারিনি। মানে কোন স্ট্রিম কেমন, তো তার প্রতি ভালো লাগাও এখনো সেরকম তৈরি হয়নি। হুম। আস্তে দেখি। আর ও স্কলারশিপ পেয়েছে ওখানে জানো? হ্যাঁ। এই মাধ্যমিকের নম্বর এবং তার সঙ্গে সঙ্গে যে পরীক্ষা সেই পরীক্ষায়ও একটা স্কলারশিপ পেয়েছে। এবং তোর বাবা-মা কি করেন? আ বাবা বাবা বিডিও অফিসের ওখানে জেরক্স করেন, ফর্ম ফিল আপ করেন এবং মাঠঘাট দেখাশোনা করেন। আর মা হচ্ছে হাউসওয়াইফ। হ্যাঁ, মা হাউসওয়াইফ। আর তোমরা কি একাই না ভাই-বোন আছে? না, আমার কোনো ভাই-বোন নেই। আমি একাই। একাই। তো এবার আমি বলি ওর আর্থিক অবস্থা যে বিশাল ভালো তাও না, আবার একদম না। মধ্যবিত্ত ঠিকই আছে। কিন্তু আমি বলছি এই বাড়িটা ভিডিও দেবো আরকি। এই ঘর, এই বাড়ি এর থেকেও কিন্তু অনেকে খুব ভালো জায়গায় থাকে, ভালো পরিবেশে থাকে, এসি রুমে থাকে।
কিন্তু এই যে এই ধরো এরকম একটা বাড়ি ওর হচ্ছে পাশে আর কি, মানে প্রতিকূল অবস্থাকে, এবার মাধ্যমিকে যে ফোর্থ হয়েছে সেও তাই, প্রতিকূল অবস্থাকে মানে ওভারকাম করে রেজাল্ট করার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে, তাই না? মানে অনুকূল অবস্থা পেলে তো সবাই ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রতিকূল অবস্থার মধ্যে থেকে পড়াশোনা করাটা, এটার মধ্যে একটা চ্যালেঞ্জ। কি বলছো তুমি? তুমি তোমার কি মত আর কি? হ্যাঁ, মনের মধ্যে একটা ছিল যে কিছু একটা করতে হবে অন্তত বাবা মার জন্য। জেদ থাকলে হ্যাঁ এটা হ্যাঁ, অনেকটা প্রেশার, মোটিভেশনে মানে কাজ করে আর কি। যখনই ডিপ্রেশন বা মন খারাপ করতো, বা যখন মনে হতো আর পারছি না, আমার দ্বারা হবে না, তখন মা বাবার কথা ভেবে আরেকটু করে নিতাম, হুম, আরেকটু পড়ে নিতাম, নিজের লক্ষ্যে আরেকটু এগিয়ে নিতাম। হুম। তো তুমি এখন যে গেলে, তোমার কতদিন ক্লাস হয়েছে ওখানে? ওখানে ২ সপ্তাহ। তো তোমার কি মনে হচ্ছে তুমি ওখানে যে পরিবেশ তার সঙ্গে নিশ্চয়ই মানিয়ে নিয়েছো, হ্যাঁ সমস্ত হ্যাঁ কিছু মানিয়ে হ্যাঁ, নিয়েছো? ওখানে সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি স্যাররা অ্যাভেলেবেল থাকেন, আহ, ক্লাস চলে। তো আমার শেষের দিকে আসছি, খুব শুভেচ্ছা রইলো। এটা তো একটা হলো, খুব ভালো রেজাল্ট হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি আর কি, আমি ভিজুয়ালাইজ করছি যে অর্ণব মণ্ডল ডেফিনেটলি ওখানে গিয়েও ভালো করবে আর কি। কিছু ছেলেকে দেখলেই বোঝা যায় ও যেরকম স্টাইলে পড়ছে, ওখানে গিয়েও ওর খুব ভালো হবে, 2 বছর পরে রেজাল্ট বেরোবে। না হলে রানিং ইয়ারে না হলেও 1 বছর অনেকে সময় পায়, আবার তখন হয়তো আবার এমন হয় যে রানিং ইয়ারেই এত ভালো প্রিপারেশন থাকে, সেখানে অনেকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, হুম হুম। যেমন এবার দেবদত্তা মাঝি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো দেবদত্ত মাঝি। ফার্স্ট হলো ইন্ডিয়ার হ্যাঁ মধ্যে। হ্যাঁ। ও মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, ও যেই মেনে 100% পেলো, এবং আমি শিওর যে রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকে, সেখানে ও টপ 10-এ থাকবে, আমার এটা বিশ্বাস। তো হুম তোমাকে অনেক শুভেচ্ছা রইলো, ভালো হোক হুম। তোমাদের। আর খুব ভালো লাগছে তোমার সঙ্গে, আমি অনেক ইন্টারভিউ নিচ্ছি বা আরো নেবো আর কি, কিন্তু তোমার সঙ্গে ইন্টারভিউ নিয়ে আমার ইন্টারভিউ মানে আমি অনেক শিখছি আর কি। ছাত্রদের কাছ থেকে অনেক শেখা যায়, কোনো লজ্জার ব্যাপার নেই আর কি। হুম। পড়ার কনসেপ্ট ক্লিয়ার করা, আমি অনেক শিখছি। তো খুব ভালো লাগলো, তোমার অনেক বড় জায়গায় যাও, এই আশীর্বাদ করছি। আর খুব ভালো লাগলো, তুমি একটু বলো যারা পড়বে আর কি, তোমার যারা ভাই আর কি বা হুম হুম বোন, হুম। যারা 9-এ পড়ছে, 10-এ পড়ছে, তার জন্য তুমি কিছু টিপস দাও, তারা কি করে প্রস্তুতি নেবে মাধ্যমিকের জন্য। তো এখন তো মে মাস চলে আসলো, তো তোমরা প্রথম থেকেই আহ, মানে অন্তত আর আর কয়েক মাস তোমরা নম্বরের উপর জোর না দিয়ে কনসেপ্টটাকে গ্রো করো। মানে কনসেপ্টটাকে গ্রো করলে তোমার পরে নাম্বার এমনি এসে যাবে। আর যদি নাম্বার নাও আসে, তুমি টেস্টের আগে কিংবা টেস্টের পরে সময় পাবে অনেক। তো সেটাই, এখন অন্তত কয়েক মাস কনসেপ্টের উপর জোর দাও, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি যেটা ফিজিক্যাল সায়েন্স 10-এ, আর ম্যাথামেটিক্স, বিশেষ করে হিস্ট্রিটাও কিন্তু কনসেপচুয়াল, কারণ হিস্ট্রিতে যে 20টা এমসিকিউ থাকে, সেটা তুমি হাজারটা লাখ লাখ পড়েও তুমি কমন পেতেও পারো, নাও পেতে পারো। তার জন্য হিস্ট্রিতে বড় কোশ্চেনকে বেশি আয়ত্তে আনতে হবে। তার জন্য হিস্ট্রিকে বুঝতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, যেটা সায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য। লাইফ সায়েন্সে ছবি দিতে হবে, জিওগ্রাফিতে ছবি দিতে হবে। মানে যেখানে ছবি বলা নেই, কিন্তু ছবি দিলে একটা ইমপ্রেশন ভালো হয়। আর বাংলা, ইংরেজি বিশেষ করে সিনোনিম, তোমাকে সিনোনিম, তুমি সহায়িকা বা অন্য কোনো বই যদি পারো, যেহেতু 8 নাম্বার থাকে ওখানে, তো ওটা খুবই একটা টাফ টাফ জায়গা। জায়গা। তো সিনোনিমের উপরে একটু জোর দিতে হবে, সিনোনিম আর রাইটিং। আর বাংলাতে রচনা, আর নিজে থেকে একটু লেখা, মানে নিজে থেকে লেখা অভ্যাস করবে, বিশেষ করে রাইটিং, রচনা, ইতিহাসের বড় কোশ্চেন, আর বাকি সব হয়ে যাবে। এখন নম্বরের উপর জোর না দিয়ে কনসেপ্ট গ্রো করো, পরে স্যাররা আছেন, স্কুলের আর স্যাররা যারা আছেন। 9-এ পড়ছে তাদের টিপস দাও, 9 যারা পড়ছে তাদের স্যার কি করে, না 9-এ পড়ো না 10-এ পড়া পড়ে নেবে, এরকম ব্যাপারটা। 9-এ তোমরা মানে যদি সায়েন্স স্ট্রিম চুজ করো, যদি সায়েন্স পড়তে ভালো লাগে, তাহলে সায়েন্সের কনসেপ্ট গ্রো করো এখন, নম্বর এমনি পেয়ে যাবে। কনসেপ্ট গ্রো করো, এমনি পেয়ে যাবে। আর যদি পারো তাহলে 11-এর কিছু টপিক করে রাখতে পারো, কারণ পরে খুব হেল্প হবে। কারণ 9-এই তুমি বলছো আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ 11-12-এ সময় পাওয়া যায় না। তুমি কি এনসিইআরটি বই ফলো করে পড়তে, না এমনি আমাদের উচ্চ মাধ্যমিক 11-12 মানে আমাদের বোর্ডের বই ফলো করতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই ফলো আমি করতে এনসিইআরটি ফলো করেছি, ওয়েস্ট বেঙ্গলও কিছু কিছু ফলো ফলো করেছো? করেছি। হ্যাঁ টপিক ওয়াইজ তুমি দেখেছো হ্যাঁ আর কি, হ্যাঁ হ্যাঁ। দেখেছো। মানে এরকম না যে লাইন বাই লাইন পড়তে হবে, মানে শুধু কনসেপ্ট যেটুকু আছে সেটুকু নিয়ে নিতাম। সেটুকু নিয়েছো হ্যাঁ আর কি। হ্যাঁ। ভালো। তো খুব ভালো লাগলো ইন্টারভিউটা। আর আশা করি ছাত্রদের উপকার হবে, বা যারা দেখছে অভিভাবক তাদের উপকার হবে। অনেক অভিনন্দন। নমস্কার।